নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প কামুক পুরুষ, কঠোরভাবে প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য গল্প কামুক পুরুষ। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি অবশ্যই প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। ভালো যাদের লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। মল্লিকা বারান্দার এক কোণে দাঁড়িয়ে জানালার ফাঁক দিয়ে দেখছিল ওর ছোট ছেলেকে। অরিন্দম তখন পার্কের মাঠে অন্যান্য ছেলেদের সাথে খেলায় মগ্ন। একা রেখে আসাটা মল্লিকার কাছে সহজ ব্যাপার ছিল না, কিন্তু দম বন্ধ করা জীবন থেকে কিছুটা মুক্তির দরকার আছে। ঘড়ির কাঁটা বেলা 4টে ছুঁই ছুঁই। ডোরবেল বেজে উঠতেই মল্লিকার মন কেঁপে উঠল। দরজা খুলেই দেখল রাজা দাঁড়িয়ে রয়েছে, ওর প্রেমিক, হাতে ভর্তি লাল রঙের গোলাপ। রাজা আসতেই মল্লিকার মুখে হাসি ফুটে উঠল। একে অপরকে জড়িয়ে ধরল তারা, যেন সব কিছু ভুলে গেছে এই মুহূর্তে মল্লিকা। মল্লিকা, তুমি জানো তোমার জন্য আমার পাগলামির কোনো সীমা নেই। এই মুহূর্তে আমার একমাত্র বাঁচার অবলম্বন তো তুমি না। একে অপরকে জড়িয়ে ধরল ওরা, নিজেদের মধ্যে হারিয়ে ফেলেছে। দরজাটা বন্ধ করতেই রাজা মল্লিকার ঠোঁটে ঠোঁট রাখে, আবেশে চুষে নেয় তার সমস্ত সৌন্দর্যটুকু। মল্লিকা সুন্দরী, মাথায় কোঁকড়া চুল, কপালে ছোট্ট লাল টিপ, হালকা করে সিঁদুর পরা, শাখা পলা সব আছে। শাড়ি পরেছে সে, লাল টুকটুকে শাড়ি, কালো রঙের ব্লাউজ। গায়ের রং ফর্সাও না আবার চাঁপাও না, ভালোই। এক টানে শাড়ির আঁচলটা টান দিতেই সেফটি পিন দেওয়া। সেফটি পিন দিয়েছ কেন? তুমি জানো না আমি এই সময় আসবো? তোর অসভ্য, এরম করে থাকা যায় নাকি? সবাই সন্দেহ করবে না? তারপরে বাড়ির কাজের মেয়েটা আমার দিকে এমন করে তাকায়। বারে, সে কাজের লোক না তুমি কাজের লোক? তোমার কথাতে মনে হচ্ছে যেন তুমি তার বাড়ি কাজ করতে এসেছো। না গো, আজকাল আমি খেয়াল করে দেখেছি ও না বুবাইয়ের বাবার আশেপাশে ঘুরে বেড়ায়। দেখে মনে হয় কিছু একটা যেন বলতে চাইছে। রাজা বেশি কথা বলতে দেয় না মল্লিকাকে। পেছন দিক থেকেই তার সামনের ব্লাউজের হুকগুলো খুলতে শুরু করেছে সে। ব্রা পরেছ? না। কেন? তোমায় যে বলি সবসময় পরে থাকবে। আমার নিজের হাতে খুলতে ভালো লাগে। ঠাট, সবসময় পরে থাকা যায় নাকি? ও সন্দেহ করবে না? বাহ, তোমার বড় কি সবসময় চেক করে দেখে নাকি ব্লাউজের ভেতরে কি পরেছো না পরেছো? ঠাট, বাজে কথা বলো না। তাই তো বলছি, বাতে সময় নষ্ট করে কি দরকার? মাত্র তো আধ ঘন্টা, একটু পরেই কাজের মেয়েটা চলে আসবে বাসন ধুতে, আর তোমার ছেলেও। যা বিরক্তিকর একটা পরিবেশ সৃষ্টি হবে না? তোমার জুতো চোরা কোথায় রেখেছো? কেন, তুমি যেরকম শিখিয়ে দিয়েছ ঠিক সেই রকম তোমার এই ফুলদানি তার টবের একেবারে কোণা ঘেঁষে, কারণ নজর পড়বে না। এই তো শিখে গেছো সব কিছু, শিখবো না? ওফ, কি দিয়ে যে তৈরি করেছো না, কি নরম সত্যি। যতবার হাত দিই ততবারই যেন মনে হয় কি যেন খেয়ে নি পুরো। এই বলে কামড় বসায় সে তার নরম জায়গায়। লাগি তো, ছাড়ো। লাগুক, আজ আমি ইচ্ছে মতো খাবো। কতদিন হয়েছে? আচ্ছা, তোমার যখন ওই দিনগুলো চলে তখন একটা না কদিন হয় গো? 3 দিন তো কন্টিনিউ থাকেই,
4-5 দিন একটু কমে আসে। তাহলে আসতে কেন বললে না আমাকে? তুমি কি শুরু করলে? এই বেশি বেশি করলে বুবাইয়ের বাবা টের পেয়ে যাবে। কামড়িও না, দাগ হবে না। কেন, বুবাইয়ের বাবার কি রোজ লাগে? তাহলেই হয়েছে। তাহলে কি আর তোমার প্রেমে পড়ি? সত্যি, ভাগ্যিস বুবাইয়ের জন্মদিনের পার্টিতে আমাদের দেখা হয়েছিল, নাহলে এত খিদে, এত টান আমি যে কোথা দিয়ে অনুভব করতাম। রাজার হাত তখন মল্লিকার পেটিকোটের কাছে। শাড়ির ভাঁজ অনেক আগেই খুলে গেছে। পেটিকোটটা এক টান দিয়ে খুলতেই নরম সেই উষ্ণ গহ্বর তার চোখে পড়ে। শেভ করনি? না, তুমি তো বলেছ তোমার নাকি একটু ডার্টি পছন্দ। ও রিয়েলি? ঝাঁপিয়ে পড়ে রাজা মল্লিকার ওপরে। তার 2 উরু প্রসারিত হবার সাথে সাথেই শুরু হয় ওদের লীলা খেলা, লালসার খেলা। একে অপরকে কামড়ে আঁচড়ে নোকের হাঁচড়ে ভরিয়ে দেয় উভয়ের শরীর। মল্লিকা বলে, এমন করো না প্লিজ, এভাবে কামড়িও না, দেখো দাগ হয়ে গেলে সন্দেহ করবে। ধুট, তুমি কি দিনের বেলায় করো নাকি? দরজা বন্ধ করে লাইট অফ করে দেবে। তা বললে হয়? ও আমার স্বামী না, কখন কি অবস্থায় বলে। বাবা, এমন করছো? তাহলে তোমার স্বামীরও তো খাই কম না। বলে মল্লিকার ঘাড়ের কাছে সজোরে দাঁতের কামড় বসায় রাজা। কি করো, দাগ হয়ে যাবে তো। হোক, আমি আদর করব, ইচ্ছে মতো আদর করবো। আজ তোমাকে দারুণ সেক্সি লাগছে। কি যে বলো। হঠাৎ করে দরজার কলিং বেলের শব্দ হয়। লক্ষ্য করেনি মল্লিকা, কখন যেন বুবাইয়ের বাবা সত্যি সত্যি এসে হাজির হয়েছে। দিনটা শুক্রবার, পরের দিন শনি রবি, অফিস ছুটি। আসতে পারবে না রাজা, তাই ইচ্ছে মতো আসক্তি ঘটেছিল দুইজনের শরীরে মিলন খেলার জন্য। রাজা বলে, বাজুক, আমি পারছি না, প্লিজ বাজুক না। ছাড়ো, দেখো দেখো দরজা ভেঙে ফেলবি, ছাড়ো। এখন তুমি কি করে জামা কাপড় পরবে? আমি নিজেকে কোথায় লুকাবো? প্লিজ আরেকটু আরেকটু। ততক্ষণে আরো বেশি জোরে জোরে ডোরবেল বাজছে। কিছুক্ষণ পর কাজের মেয়েটার কণ্ঠ শুনতে পায় মল্লিকা। দাদা বাবু, বলেছিলাম না তুমি যখন ঘরে থাকো না। দেখো এখনো দরজা খুলছে না, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। মল্লিকা, মল্লিকা, দরজা খোলো, মল্লিকা। কিছুক্ষণ পর নিজের অবিন্যস্ত চুলে খোপা করে শাড়িটা কোনো রকম গায়ে জড়িয়ে মল্লিকা দরজাটা খোলে। ততক্ষণে কপালের সিঁদুরের টিপ লেপটে গিয়েছে তার, ঠোঁটের কোনাটা সামান্য কেটে গিয়েছে। আজ এত পরিমাণে রাজা পাগলামি শুরু করেছিল, ওকে লুকিয়ে রেখে এসেছে। কি জানি কাজের মেয়ে ছেলেটা দেখে আবার কিছু না বলে। হ্যাঁ, এই তো যাই। ওখানে থাকো, ওখানে থাকো, ও বলছি ওখানে থাকো। ধমক মারে মল্লিকা। দরজাটা খুলতেই দেখে তার স্বামী হাতে ফুলের তোড়া আর চকলেট নিয়ে বাড়ি ফিরেছে। সারপ্রাইজ দিতে এসে সে যেন নিজেই স্তব্ধ। এ কি, তুমি দরজা খুলছিলে না কেন এতক্ষণ ধরে? ওই মানে আর কি, একটু ওয়াশরুমে ছিলাম তাই। ওয়াশরুমে ছিলে? ভালো করে বুবাইয়ের বাবা আপাতমস্তক দেখে নেয় তার স্ত্রীকে। কেমন একটা সন্দেহের গন্ধ আসছে। কাজের মেয়েটা আগেই ঢুকে গেছে ঘরে। চোর চোর চোর, বুঝতে পারে মল্লিকা। খাটের তলা থেকে বেরিয়ে গিয়েছে হয়তো রাজার কিছু অংশ। ঘর ঝাড় দিতে গিয়ে দেখে ফেলেছে সে। রাজা মুখে রুমাল চাপা দিয়ে খাটের তলা থেকে বেরিয়ে আসে। চোর? ঘরে চোর ঢুকেছে মল্লিকা? একা একা থাকো? কই কই চোর? দরজা বন্ধ করার খিলটা হাতে নিয়ে এগিয়ে যায় বুবাইয়ের বাবা। বেরো, আজ তোর মাথা ফাটিয়েই ছাড়বো। হাত দুটো ওপরে তুলে বেরিয়ে আসে রাজা। এ কি, এ কে? মল্লিকা, কে এটা? আমি চিনি না তো। তুই শালা সত্যি চোর তাহলে? আমার মাফ করে দিন, মাফ করে দিন। দেখুন দেখুন, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে? চিনি না, জানি না, তবুও মুখটা কেমন যেন আমার চেনা চেনা, মনে করতে পারছি না। চল, আজকে তোকে পাড়ার ক্লাবের ছেলেপেলেকে দিয়ে উদম মার খাওয়াবো। গৃহস্থ বাড়িতে ঢুকে চুরি করা? হ্যাঁ? চোখটা আটকে গেল বুবাইয়ের বাবার বিছানার চাদরটার ওপরে। চাদরটা কিন্তু ওলট পালট হয়েছে। চাদরের এক কোণে সিঁদুর লেগে আছে। সাদা চাদরে নীল নীল ফুলের মাঝে এক চিলতে সিঁদুরের দাগ বেশ স্পষ্ট, আর সেই দাগটা লেগে রয়েছে ছেলেটির গলার কাছেও। বুবাইয়ের বাবার বুঝতে বাকি রইল না
স্ত্রীকে সারপ্রাইজ দিতে এসে নিজেই একটা পরপুরুষের শরীরে তার স্ত্রীকে বাহুডোরে আবদ্ধ অবস্থায় দেখতে হবে। মল্লিকা, এটা আমি কি দেখছি? এই কি তোমার আসল চেহারা? দেখো দেখো, প্লিজ একবার বোঝার চেষ্টা করো। আমাকে অনেক দিন আগে থেকে আমাকে আমার কান খেয়ে নিচ্ছে এই মেয়েটা, বলে কাজের মেয়েটির দিকে ইশারা করে তিনি। বলছে, দাদাবাবু, আমার কথা বিশ্বাস করো, কেউ একজন আসে। বুবাই কোথায়? বুবাই মাঠে। ও, এই সময় ছেলেকে মাঠে দিয়ে তুমি এখানে এইসব করো? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। কখন যেন ফাঁকতাল পেয়ে দরজা খোলা পেয়ে রাজার আগেই সটকে পড়েছে। আমায় ক্ষমা করো, দেখো আমি বুঝতে পারিনি, দয়া করে আমার কথাটা একবার শোনো। বুবাইয়ের বাবার চোখে তখন শুধুই ঘৃণা। তোমার মতো একজন নারীর জন্য আমার জীবনে কোনো জায়গা নেই। তুমি আমার ছেলেকে নিয়ে কি শুরু করেছো? হ্যাঁ, আমি এর শেষ করেই ছাড়বো। তুমি আজই তোমার বাপের বাড়ি যাবে, কালই আমি তোমাকে ডিভোর্সের কাগজ পাঠাবো। আমার ছেলেকে এইরকম একটা নষ্টা মেয়ে মানুষের সাথে থাকতে আমি দেব না। তার মা একটা নষ্টা। মল্লিকা কাঁদতে কাঁদতে ক্ষমা চায় বারবার, কিন্তু কোনো লাভ হয় না। ছেলে বাড়ি ফিরে আসে, মানে কাজের মেয়েটি নিয়ে এসেছে তাকে। ভেবাচাকাকে এসে একবার বাবার দিকে তাকায়, একবার মায়ের দিকে তাকায়। বাবা, কি হয়েছে? তোমার মাকেই জিজ্ঞেস করো। মাকে যখন জিজ্ঞেস করে, মা কি হয়েছে? আমায় ক্ষমা করে দে বাবা। মা শুধু এই বলেই কান্না করছে। তুমি বেরোবে নাকি ছেলেকে নিয়ে আমিই চলে যাব? কোন রকম ক্ষমা হয় না। বুবাইয়ের বাবা ছেলেকে নিয়ে সেই দিনই বাড়ি ছেড়ে চলে যায়। মাঝে কেটে গেছে বেশ কয়েকটা বছর। বুবাই হোস্টেলে থেকে পড়াশোনা করে। তার খরচাপাতি সবটাই বুবাইয়ের বাবা পাঠিয়ে দেয়। সেই দিন কি হয়েছিল মল্লিকার, তার কোনো কথাই বুবাইয়ের খুব একটা মনে পড়ে না। কিছুদিন আগেই তাকে ডাক্তারের কাছ থেকে চেক আপ করিয়ে এনেছে বুবাইয়ের বাবা। ডাক্তার বলেছেন, ছেলেকে একটু নজরে রাখুন। উঠতি বয়সের ছেলে এখন একটু ভুলভ্রান্তি করতেই পারে, তাই বলে ওকে মারধর করবেন না। দেখুন, শাসনের মতো শাসন করা ভালো, কিন্তু অতিরিক্ত শাসনে সন্তান কিন্তু বেগতিক হয়ে যায়। কিন্তু ডক্টর, ও যা করছে তাতে তো আমার মাথা কাটা যাচ্ছে। কিরকম করছে? এই তো সেই দিন। বুবাই। হ্যাঁ বাবা। কি ব্যাপার, কখন থেকে ডাকছি, কথা কানা যায় না? ওই ফোনে কথা বলছিলাম বন্ধুদের সাথে। ভালো। তা তোমার হোস্টেল থেকে ফোন এসেছিল, তুমি নাকি সেখানে গিয়ে দাদাগিরি করো। কি বলছো বাবা, কি বলছো এসব? না, সবসময় তো তোমার কথা আমার বিশ্বাস করলে চলবে না বাবা। দেখো, বাড়িতে তোমার নতুন মা এসেছে, তার সামনে একটু ভদ্রভাবে থাকার চেষ্টা করো। আর তোমারই তো একটা মায়ের দরকার ছিল নাকি? বুবাইয়ের মুখটা কেমন যেন হয়ে যায়। তার মা চলে যাওয়ার পরের কোনো স্মৃতি তার খুব একটা মানসপটে ফুটে ওঠে না, এমনকি মায়ের মুখটাও ঠিক করে না। তখন বুবাইয়ের বয়স কত ছিল? 6 কি 7। আর মা চলে যাবার পর থেকেই বাবা বুবাইকে বলেছিল, তোমার মা একটা নষ্ট মেয়ে মানুষ, ওই মেয়ে মানুষের কথা একদম মুখে আনবে না। বুবাই তখন মা করে কান্না করত। নিজের চাকরিটা তখন কলকাতা ছেড়ে ব্যাঙ্গালোরে হয়ে গিয়েছিল বলে সেই মুহূর্তে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি বুবাইয়ের বাবা। কিন্তু এখন বুবাই বেশ বড়, 26 বছর বয়স তার, কলেজে পড়াশোনা করে, ইঞ্জিনিয়ার হবার শখ আছে, সেই সবের জন্যই প্রিপারেশন চলছে। বাড়িতে মন টেকে না বুবাইয়ের। প্রথম ওকে বাড়িতে রাখারই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, কিন্তু বাড়িতে রাখলে মায়ের স্মৃতি ওকে প্রচন্ড পরিমাণে বিচলিত করে। কাজেই বাড়ি থেকেই যখন বলল, অর্থাৎ বুবাইয়ের বাবার বাবা মানে বুবাইয়ের ঠাকুরদা, শোনো, বাড়িতে থাকলে তোমার প্রথম স্ত্রীর স্মৃতি তোমার ছেলেকে বিচলিত করবে। ছেলে মানুষ, ও কি করে বুঝবে ওর মা যে একটা নষ্টা? তুমি এক কাজ করো, ছেলেকে হোস্টেলে রাখার সিদ্ধান্তটাই নাও। কিন্তু বাবা, এতে ছেলে আমার খারাপ হয়ে যাবে না তো? আমি এমনিতেই বাড়ি থাকতে পারি না, তোমাদের কাছেই ভরসা,
তুমি তো থাকো সেই ব্যাঙ্গালোরে, তুমি কি বুঝবে তোমার ছেলেকে নিয়ে কত বিপদ আমাদের পোয়াতে হয়। স্কুল থেকে এসে নিত্য তার কমপ্লেন আসে। এসব তো আমায় আগে বলনি, কি করে বলবো বাবা? তোমারও তো ফোন ধরে আমাদের সাথে কথা বলার সময় সুযোগ হয়ে ওঠে না, তুমি ব্যস্ত মানুষ। না হলে আমি বলি আর একটা বিয়ে থা করো, তবে যদি তোমার ছেলের সবকিছু ঠিকঠাক হয়। ছেলে মানুষ, ও তো মাকে চাইবেই। তাছাড়া আমরাও চাই। একটা নষ্ট মেয়ে ছেলের জন্য তোমার সংসারটা পুরোপুরি রসাতলে কেন যাবে? তোমাদের তো কোনো দোষ নেই। ও মেয়ের বাড়ি থেকে আমাদের বাড়ি কেউ খোঁজ খবর নিতেও আসেনি, আমাদের কৈফিয়ত দেবারও দরকার নেই। তাই বলছি। আর এতগুলো বছর হয়ে গেছে, কোনো লাশও যখন খুঁজে পাওয়া যায়নি, তখন ওই মেয়ে আর বেঁচেও নেই হয়তো, বুঝলে? বুবাইয়ের বাবা তার নিজের বাবার কথায় সায় কেটেছিল। এরপরই তাকে হোস্টেলে রাখার বন্দোবস্ত করা হয়। যদিও বুবাই খুব কান্নাকাটি করেছে, হোস্টেল থেকে সে পড়াশোনা করতে চাইতো না। সেই হোস্টেল থেকে ইদানিং ফোন আসছে, সে নাকি দাদাগিরি শুরু করেছে। ম্যানেজার ফোন করে বললেন, নমস্কার, আমি বুবাইয়ের হোস্টেলের ম্যানেজার কথা বলছি। হ্যাঁ, না পড়াশোনার দিক থেকে কি বলবো বলুন, অনেকদিন আগেই গার্জিয়ান কমপ্লেন করেছিলাম আমরা। সবার গার্জিয়ান এলেও বুবাইয়ের বাড়ি থেকে কেউই আসেনি। হ্যাঁ, সে কি বলছেন? আপনাদেরকে যে আমি মেসেজ পর্যন্ত করেছিলাম। দেখুন তাহলে আপনার ছেলের কি অবস্থা। আপনি একবার আসুন আর ওকে একটু বোঝান, বুঝলেন? আর না হলে কদিনের জন্য হাওয়া বদল করুন। কিছুদিন আগে এই নতুন একটি মেয়ে ভর্তি হয়েছিল, প্রিয়া। আপনার ছেলের ভয়ে সে কলেজ মুখও হতে চাইছে না। সে নাকি তাকে র্যাগিং করেছে, উল্টোপাল্টা অনেক প্রস্তাব দিয়েছে। তাই ছিটেছি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। এগুলো আপনি কি বলছেন? আমার ছেলে এমন ছিল না, বিশ্বাস করুন। এর আগেও আরেকটা হোস্টেলে থাকতো, সেখানে থেকে পড়াশোনা কমপ্লিট করেছে। কোনো রকম কোনো হতে পারে সঙ্গদোষে হয়তো। এখনকার বয়সের ছেলে পেলে যদি রক্ত গরম থাকে তাহলে নিজেদের কন্ট্রোল করতে পারে না। কিন্তু আমাদেরকেই তো সেটা সঠিক পথ দেখাতে হবে। বিচক্ষণ। আমি ওকে বাড়িতে এনেই ট্রিটমেন্ট করার বন্দোবস্ত করছি, কেমন? ফোন রেখে দিয়েছিল বুবাইয়ের বাবা। এদিকে ওনার শুভ বিবাহ সম্পন্ন হবে। বয়সটা একটু বেশি হয়ে গেছে। ব্যাঙ্গালোরে এত বছর চাকরি করবার দরুন উনি বিয়ে থাওয়াটা করতে পারেননি। কিন্তু এখন মনে হচ্ছে না, বুবাইকে শাসন করার জন্য একজন মায়ের দরকার। 20টা বছর কেটে গেছে, আর যার ফলে ছেলে একেবারে রসাতলে গেছে। কাজেই বাড়ির সকলের সিদ্ধান্ত নিয়ে বুবাইয়ের বাবা অর্থাৎ অরিন্দমের জন্মদাতা বিয়ের পিঁড়িতে এবার বসেই পড়ল। ওনার হবু স্ত্রী ওনার থেকে বয়সে বেশ খানিকটা ছোট, ওনারই পাড়ার মেয়ে। বাবাই দেখে শুনে দিয়েছে। মেয়েটা জন্মগতই মাতৃহারা, বাবার কাছে বড়। বাবা একজন চাষি। উঠতি বয়সের মেয়ে দেখাশোনার সময় নেই ওনার। কাজেই একটা সুপাত্রের সন্ধান করছিলেন। মেয়ের নাকি এক চান্সে বুবাইয়ের বাবাকেই আদর্শ পুরুষ বলে মনে হয়েছে। বুবাই অত বড় ছেলে জানা সত্ত্বেও ওই মেয়ে নাকি রাজি। যেই দিন হোস্টেলে চিঠি গেল বাবার, সেই দিন ভাগ্যিস চিঠিটা বুবাইয়ের নিজের হাতে পড়েছিল। বন্ধু বান্ধবের হাতে যদি বাবার বিয়ের কার্ড চলে আসতো, তাহলে তার থেকে বেশি যাচ্ছে তাই ব্যাপার হোস্টেলে বোধহয় আর একটা দ্বিতীয় হতো না। সঙ্গে সঙ্গে বুবাই ফোন করে। বাবা ফোন রিসিভ করেই বললেন, হ্যাঁ, তোমাকে শাসন করার জন্যে তোমার মা আসছে, তুমি বাড়ি এসো। না বাবা, আমার এখন পরীক্ষা, যাওয়া সম্ভব না। তোমার হোস্টেল থেকে ফোন এসেছিল যে তুমি কতটা বেয়াদব হয়েছ ম্যানেজার সবটা জানিয়েছে। বাড়ি আসবে নাকি ভরণ পোষণের সব টাকা পাঠানোর ব্যবস্থাটা পুরোপুরি বন্ধ করে দেব? কাজেই বুবাইকে যেতে হয়েছে গ্রামে। বাপের বিয়ের সে কি ঘটারে বাবা, ঠাকুরদাও পারে সত্যি। 500 লোক খাওয়ানো হলো। বুবাইয়ের মা নেই বলে একেবারে মরা কান্নার মতো অবস্থা। নতুন মাকে দেখে বুবাইয়ের চক্ষু চড়ক গাছ। বুবাইয়ের বয়সই হবে হয়তো,
ওই ওর থেকে বছর 7-8 হয়তো বড় হবে মহিলার। ছেলেকে দেখে গদগদ হাসি দিয়ে বললেন, এই তো আমার সোনার ছেলে, আমি তোমার আরেকটা মা। হ্যাঁ, তোমার যাবতীয় দুঃখ কষ্ট আমাকে বলবে কিন্তু। কিন্তু ততদিনে বুবাইয়ের ওই মা শব্দটার প্রতি একটা তিক্ত মনোভাবের সৃষ্টি হয়েছে। মা না ডাইনি, সেইটাই মনে হয় তার। ওর মা যখন ওকে ফেলে রেখে চলে গিয়েছিল তখন ওর বাবা সম্পূর্ণ দোষটা ওর মায়েরই দিয়েছে। কাজেই ছোট্ট থেকে একটা শিশুকে যেমন ভাবে গড়ে তোলা হবে সে সেই রকম আদলেই গড়ে উঠবে। বুবাইয়ের ক্ষেত্রেও এতটুকু তার ব্যতিক্রম হলো না। এরপরে বাবার ফুলশয্যার দিন তো আর এক অবস্থা। বুবাই ঘুমোবে কোথায়? গ্রামের বাড়িতে ঘরের বড্ড অভাব। ফুল দিয়ে সাজানো হয়েছে ঘর। বুবাই সেই ঘরেই নিজের লাগেজপত্র নিয়ে ঢুকেছিল। কিন্তু এখন পাড়ার কাকিমা জেঠিমারা বুবাইকে হেসে হেসে বলছে, এত বড় দামড়া ছেলে, বাবা মার কাছে ঘুমোবি নাকি? যা, আজ তোর বাপের ফুলশয্যে না। কি সব বলছো? তা আমি ঘুমোবো কোথায়? জায়গা কোথায় এখানে? দেখো, ছেলের কথা শোনো, যা তোর বুড়ো ঠাকুরদার কাছে গিয়ে ঘুমো। না, ওর ঠাকুরদার গায়ে বড্ড পানের গন্ধ, খুব পান খায়, আমি সহ্য করতে পারি না। দেখো দেখো, কথা দেখো, তো নতুন মা রাগ করবে না? বাবার সঙ্গে শুতে দে, এখন বড় হয়েছিস তো, সব তো বুঝিস নাকি? বুবাইয়ের রাগ হচ্ছিল, ইচ্ছে করছিল ছুটতে শহরে নিজের হোস্টেলের ওই এক কামরা ঘরেই ঢুকতে, যেখানে রঞ্জিত, পলাশ এরা রয়েছে, ওদের সঙ্গে এক প্যাক মারতে। কতদিন গলাটা পিপাসার্ত, খাওয়া হয় না। প্রিয়া বলে মেয়েটাকে মনে মনে পছন্দ হয়েছিল বুবাইয়ের, কিন্তু ওই যে মাকে সহ্য করতে পারে না বলে প্রিয়াকেও সকল ছেলে মেয়ের সামনে এসে একটা বাজে গালাগালি দিয়ে বসে। তাতেই প্রিয়ার প্রেস্টিজ লাগে এবং প্রিয়া সেটা ম্যানেজারকে জানায়। সে কলেজে আসা বন্ধ করে দেয় ওই বুবাইয়ের ভয়েই নাকি। সেই দিন রাত্রেবেলা বুবাই যখন উঠেছিল বাথরুম করতে, তখন বাপের ঘরের দিকে দৃষ্টি ইচ্ছে করে না চাইতেও পড়ে গিয়েছিল তার। জানলাটা খোলা, পর্দা উঠছে, ঘরে হালকা আলো জ্বলছে। বাপ রঙ্গলীলা করছে ওই মেয়েটির সাথে। ছিচি ছিচি ছি, সে কি যাচ্ছে তাই অবস্থা। নারী পুরুষের মধ্যে সহবাস নর্মাল ব্যাপার। নিজের মাকেই কখনো বাবার সঙ্গে ভাবতে পারত না বুবাই। মা তো ওর একার সম্পত্তি, মায়ের গায়ে বাবা হাত দেবে কেন? ওটা ওর মা, ওর অধিকার। মাকে জড়িয়ে ধরে ঘুমোবার একমাত্র অধিকার ওর। কিন্তু বড় হওয়ার পরে পৃথিবীটাই যেন অন্যরকম হয়ে গেছে বুবাইয়ের। নারী পুরুষের সম্পর্ক যবে থেকে সে বুঝতে পেরেছে তবে থেকে মাকে আরো বেশি করে ঘৃণা করতে শুরু করেছে। কিন্তু এখন বাবাকে দেখেও ঘৃণা হচ্ছে। ইস, মহিলাটির গোটা শরীরটা বাবা জিভ দিয়ে এমন করে চাটছে যেন কতদিনের চেনা এই মহিলাটি। মহিলাটিও ছন্দে তাল মিলিয়ে তার বাবার সাথে রীতিমতো উঠছে আর বসছে, বসছে আর উঠছে, কখনো এ ওর গায়ে, কখনো ও আরেক গায়ে, কখনো বা পশুদের মতো। বুবাইয়ের শরীর জাগে না, বরং রাগে তার শিরা উপশিরা ফুলে ওঠার জোগাড়। পরের দিনই বুবাই সিদ্ধান্ত নেয় সে হোস্টেলে ফিরে যাবে। বাবাকে কথা দিয়েছে সে ভদ্র হবে। হোস্টেলে আসার পর তার বন্ধুরা যখন বলে, কিরে বাপের বিয়ে খেয়ে এলি নাকি, আড্ডা মারিস না? সত্যি তোর বাপের রস আছে বলতে হবে, এই বুড়ো বয়সেও বিয়ে মারালো। কোথায় ছেলের বিয়ে দেবে তা না। শোন, প্রিয়া এসেছে। প্রিয়া? সত্যি? হ্যাঁ এসেছে, ক্ষমাও চেয়েছে ম্যানেজারের কাছে। আর ওর নাকি কলেজে পড়া আর হবে না। কেন? ওর বাবার ট্রান্সফার হয়ে যাচ্ছে, তাই ওরা দিল্লি শিফট হবে। কোথায়? ও তোর জন্য বসে রয়েছে, যা গার্ডেনে যা। ছুটতে যায় বুবাই। প্রিয়া চুড়িদার পরে এসেছে আজ, চোখে পাওয়ারের চশমা, মাথার চুলগুলো খোলা, হালকা পাতলা শ্যামলা মেয়েটা। এই মেয়েটার মুখের সাথে বুবাই অস্পষ্ট মায়ের মুখের মিল পায়, তাই প্রথম দিনই প্রিয়াকে দেখে তার ভালো লেগেছিল। মায়ের চুলগুলো কোঁকড়া আর ওর চুলটা কোঁকড়া নয়। প্রিয়া, বুবাই, আমার কাজের জন্য আমি ক্ষমা চেয়েছি। আসলে আমি ভয় পেয়েছিলাম, তোমাকে আমারও ভালো লাগতো, কিন্তু আমাদের সম্পর্কটার বোধহয় এই পর্যন্তই, আর আমাদের দেখা হবে না। কেন এমন করে বলছো প্রিয়া? দেখো,
আমার 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 জন্ম হিস্ট্রি তুমি জানো, সে জানার পরেই তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করেছিলে। আসলে মেয়ে মানুষদের দেখলেই আমি বুঝতে পারছি তোমার মায়ের কথা মনে পড়ে, কিন্তু তোমার মা তো অমর নাও হতে পারে। না 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 না, আমার মা তাহলে ছোটবেলায় আমাকে ছেড়ে কেন পালালো বলো? আমাকে নিয়েই তো। হয়তো ওনার আর্থিক অবস্থা সেরকম ছিল না। আচ্ছা বুবাই, তুমি তোমার দাদু দিদাকে দেখেছো কখনো? বুবাইয়ের মনে পড়ে দাদু ক্যান্সারের পেশেন্ট ছিল, দিদাও বেশ অসুস্থ। দাদু চাকরি করতেন, পেনশনের টাকায় ওনাদের সংসার চলতো। কিন্তু মা চলে যাবার পর থেকে বাবা ওকে নিয়ে ব্যাঙ্গালোর চলে যায়, তাই দাদু বাড়িতে আর যাওয়া হয়নি। খানিকক্ষণ চুপ করে থাকে বুবাই। প্রিয়া ওর হাত ধরে গার্ডেনের একটা বিরাট বড় বকুল গাছের তলায় বসে। এই গার্ডেনটা হোস্টেল থেকে বেশ খানিকটা দূরে, চারপাশে হালকা পাতলা বাঁশের বেড়া দেওয়া। হোস্টেলটা পাঁচিল দিয়ে ঘেরা হলেও গার্ডেনটা এখনো পুরোপুরি ঘিরে উঠতে পারেনি কর্তৃপক্ষ। এখানে পশু পাখিরা বেশ আনাগোনা করে। আশেপাশের এলাকার লোকজনও সন্ধ্যেবেলা এসে বসে, আড্ডা মারে। ক্যান্টিনের মতো বেশ কয়েকটা ছোট ছোট দোকানও গড়ে উঠেছে। সেখান থেকে মোমোজ নিয়ে আসে হাতে করে প্রিয়া, বলে খাও, আজকের দিনটা না হয় একটু সেলিব্রেট করি। চোখে জল চলে এসেছে বুবাইয়ের। জীবনে যেন ওর নারী থাকে না, কেমন যেন অভিশপ্ত ওর জীবনটা। মনে হয় একা একাই কাটাতে হবে। একটা মোমো হাতে নিয়ে প্রিয়া ওর মুখের সামনে ধরতেই আচমকা একটা নোংরা হাত সেই মোমোর ওপরে থাবা বসায়। দে দে, আমায় দে। হোমা, কে? হেই, যা যা এখান থেকে, যা। একটা পাগলি, যার শরীরে কাপড় নেই বললেই চলে। মাথার চুলগুলো সাদা, গায়ের চামড়া কুচকানো। ফ্যাকাশে দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে সে বুবাইয়ের দিকে। নিচে পড়ে থাকা মোমোটা কুড়িয়ে নিয়ে কামড়ে কামড়ে খেয়ে দৌড়িয়ে পালায়। পাগল ছাগল, চলো তোমাকে আরেক প্যাকেট মোমো কিনে দিচ্ছি। থাক, খাওয়ার ইচ্ছেটাই চলে গিয়েছে। আসি, হ্যাঁ, গাড়ি ওয়েট করছে। সত্যি প্রিয়া, আমাদের কি আর দেখা হবে না জানি না, তবে ভাগ্যে থাকলে হবে। তবে শোনো বুবাই, নিজের মাকে শুধু দোষারোপ করো না। হতেও তো পারে ওই পাগলিটার মতো উনিও রাস্তায় রাস্তায়। না, তাহলে তোমার মায়ের প্রতি নিশ্চয়ই এখনো টান আছে। তোমার মা পাগলি হয়ে ঘুরুক, তুমিও নিশ্চয়ই। বুবাইয়ের মাথাটা ঝন করে ওঠে সেই মুহূর্তে। প্রিয়া ওকে বিদায় দিয়ে গাড়ি করে চলে যায়, কিন্তু বুবাইয়ের দৃষ্টি ওই দূরে বসে থাকা ন্যাংটো পাগলিটার দিকে। পাগলিটা যখন হাতে থাবা মেরেছিল মোমোর ওপরে, একটা ছোট্ট ট্যাটু নজর কেড়েছিল বুবাইয়ের। বুবাইয়ের বাঁ হাতেও একটা ট্যাটু আছে, একই রকম। ছোট্টবেলায় মায়ের সাথে রথের মেলায় ঘুরতে গিয়ে বাবার দৃষ্টির আড়ালে মা ওটা করিয়েছিল। বুবাই সে কি কান্না! হাতে ব্যথা হয়েছিল, ভয়ের চোটে মা দিন কতক দাদু বাড়িতেই বেরিয়েছিল। এরপরে বুবাই ফিরে এলে বুবাইকে ফুল হাতা জামা পরানো শিখিয়েছিল মা, যাতে বাবা না দেখতে পায়। বাবা হয়তো আজও দেখেনি, কারণ এখনো বুবাই গরম শীত সবসময় ফুল হাতা জামা কাপড় পরতেই বেশি কমফোর্টেবল ফিল করে বুবাই। মাথাটা আবার ঝন করে ওঠে ওর। জামাটা একটু গুটিয়ে নিয়ে দেখে ট্যাটুটার দিকে। না, এই মুহূর্তে সিগারেট খেতেও মন করছে না, বা মদ খেতেও মন করছে না। ইচ্ছে করছে পাগলিটার সাথে কথা বলতে। তাই তো, মায়ের তো খোঁজ খবর একদমই নেওয়া হয়নি। মা সত্যিই দোষ করেছিল নাকি? এই দিকে শোন শোন, পাগলিটাকে ডাকে ও। পাগলিটা কুড়িয়ে থাকা সমস্ত মোমোগুলো নিয়ে খাচ্ছে, এমন করে খাচ্ছে যেন কতদিনের অভুক্ত। তোর হাতে কি? হাতে হাতে। ও দাদা, এই পাগলি ছাগলিকে নিয়ে কি করছেন? আরে বুঝিস না, হোস্টেলে পড়া বাপের বেয়ারা ছেলে, এরাই তো পাগলিদের পেটে বাচ্চা বানিয়ে দেয়। আপনি মুখ সামনে কথা বলুন তো, জান এখান থেকে। বুবাই রেগে গিয়ে ধমক মারে। পাগলিটা ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রয়েছে বুবাইয়ের দিকে। পার্কে বসে থাকা বেশ প্রবীণ ব্যক্তিরা এমন মন্তব্য করায় বুবাই কেমন যেন অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ে। পাগলিটাকে রেখেই চলে যাচ্ছিল, পাগলিটা পেছন থেকে ডাকে, বুবাই। বুবাইয়ের বুকের ভেতরটা হু হু করে কেঁপে ওঠে। কত বছর পর মায়ের ডাক। পেছন ঘুরে তাকায় ও, মা মা মা, কিন্তু কেউ নেই। বুবাই নিঃসঙ্গ মনে ফিরে আসে হোস্টেলে। কতগুলো অঙ্কের হিসাব কিছুতেই মিলছে না আজ।
পড়তে বসেছে ও। স্যার পড়াচ্ছেন, কিন্তু ওর মনটা অন্যদিকে। হঠাৎ করে একটা চকের বাড়ি খেলো সে। চকটা ছুঁড়ে মেরেছেন স্যার। কি ব্যাপার, মনটা কোথায়? কদিন পরে এক্সাম, তোমরা প্রত্যেকে ইঞ্জিনিয়ার হতে চলেছ। এমন মন হলে কি করে হবে? ঠিক করে করো। স্যার, স্যার একটা কথা। কি? স্যার, আমাদের গার্ডেনের ওখানে একটা পাগলি থাকে, জামা কাপড় পরে না। আপনি দেখেছেন? হো, ওকে কে না দেখেছে? ও বহু বছর ধরেই এখানে। তুমি আজ দেখলে? না স্যার, আসলে হেভি পাগলি, শিক্ষিত, ফটাং ফটাং ইংলিশ বলতে পারে, অঙ্ক কষতে পারে। আমি চা খাচ্ছিলাম, আমার কাছে গিয়ে চা চাইলো, বিস্কুট চাইলো, দিলাম। আমি সেই মুহূর্তে একটা অঙ্কই বসে বসে করছিলাম সেখানে। ওমা, সে দেখি নিজে আমার খাতা পেয়ে অঙ্কটা কষে দিল। বলেন কি স্যার? বুবাই ভাবে ওর মাও তো বিএসসি পড়াশোনা করেছে, ম্যাথামেটিক্স অনার্স নিয়ে, এমএসসি পাস। ওর মাও পারতো তুখর তুখর অঙ্কের জবাব দিতে। তাহলে সত্যি ওর মা না তো? না, তা কি করে হয়? এটা তো অন্য পড়াশোনা। তবুও বুবাইয়ের মনটা খচখচ করে। মায়েরও ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হবার, কিন্তু হতে পারেনি সংসারের জন্য। তাহলে বুবাই কোনোরকম ক্লাস করে বেরিয়ে আসে, খোঁজে সেই পাগলিটাকে, কিন্তু খুঁজে পায় না। পুজোর সময় হোস্টেল ছুটি পড়ে। এটাই লাস্ট বছর। এই বছরটা কমপ্লিট করতে পারলে এইখান থেকেই নতুন ইঞ্জিনিয়ারদের ডাকা হবে এবং ইন্টারভিউর মাধ্যমে সরাসরি চাকরিতে জয়েন করবে তারা। একবার চাকরি পেয়ে গেলে শহর ছাড়বে বুবাই, চিরদিনের জন্য দিল্লি শিফট হবে, আর সেখানে গিয়ে প্রিয়ার বাবার কাছে তার হাত চেয়ে ওখানেই থাকবে প্রিয়াকে বিয়ে করে। এমন একটা সিদ্ধান্ত বুবাই নিয়েছিল। বাড়িতে গেছে বুবাই। এখন তো ছুটির সময়, বাড়ি ছাড়া আর গতি নেই। এখানে আসার পর থেকেই নতুন মায়ের আধিক্যতা বুবাইয়ের সহ্য হয় না। বাবার শরীর ভেঙে পড়েছে, সুগারও হয়েছে শুনল। আর নতুন মা রীতিমতো যুবতী। উনি কিটি পার্টি করেন আজকাল বান্ধবীদের বাড়িতে নিয়ে এসে। আহ, কি রুচি তার সাজগোজের! কোথায় বুবাইয়ের মা আর কোথায় এই মহিলা? বুবাই দেখে ওর বাবার বেডরুমে বড় করে ওর নতুন মা আর ওর বাবার একটা ছবি বাঁধানো। মায়ের সাথে বুবাই আর ওর বাবার সেই ছবিটা বোধহয় ওই ভাঙা ঘরটায় স্থান পেয়েছে, ভাড়ার ঘরে। বুবাই সেই ভাড়ার ঘরে যায়, হাতড়িয়ে খুঁজে বেড়ায় মায়ের পুরনো স্মৃতি। কিন্তু হঠাৎ করে ওর হাতে এসে পড়ে একটা গোপন জবানবন্দির ডায়েরি। বুবাই, কি করছো ওখানে? হঠাৎ করে ওর বাবার গলা। বাবা, ওই মানে এখানে? তুমি এখানে কি করছো? এই ঘরে পুরনো আবর্জনা থাকে, যত পুরনো রাবিশ, আর তোমার মায়ের সাথে কাটানো আমার বাজে মুহূর্তগুলো। যাও, নিজের ঘরে গিয়ে পড়তে বসো। পরীক্ষার পর তো ফাইনাল এক্সাম, এরপরে চাকরি নিয়ে কোথায় যাওয়ার ইচ্ছে? বুবাই কোনো উত্তর দেয় না। বাবা যেন এসব ছাড়া আর কোনো কথাই শুনতে চায় না। মায়ের প্রতি বুবাইয়ের ফিলিংস সম্পর্কেও জানতে চায় না বাবা। অসহ্য বোধ করে নিজের হাতের ফাঁকেই ওটা গুটিয়ে নিয়ে চলে আসে বুবাই। পুজোর ছুটির পরে বুবাই হোস্টেলে ফেরে, পরীক্ষায় ভালো রেজাল্ট করে এবং চাকরিও পেয়ে যায়। ততদিনে বাবার অবস্থা বেশ কাহিল। বাবা খবর পাঠিয়েছেন বুবাইকে দেখা করতে। অনেকদিন আগেই উনি চাকরি থেকে রিটায়ার্ড করেছেন। শরীরে ক্ষমতা নেই চাকরি করার। একদিন ফেরার পথে অ্যাক্সিডেন্ট করেছিলেন, তারপরে ওনার একটা পা চলে গিয়েছে। নতুন মা চুটিয়ে সংসার করছে। না, অন্তঃসত্ত্বা হওয়ার কোনো চান্স নেই নতুন মায়ের। বুবাই আসে। যাক, চাকরি পাওয়ার পর তো বাপের খোঁজ নিলে না। বাবা কেমন আছে না আছে দেখতে তো পাচ্ছি বাবা। মানুষ তার পাপের ফল তো পাবেই। এসব তুমি কি বলছো? সারা জীবন তোমাকে বড় করার জন্য স্যাক্রিফাইস করলাম। স্যাক্রিফাইস? সত্যি বাবা, তুমি আমার জন্য স্যাক্রিফাইস করেছো? কথাটায় বুবাইয়ের বাবা নিজেই চুপ। বললেন, তুমি কি বলতে চাইছো? তোমার জন্য আমি জীবনে স্যাক্রিফাইস করিনি, করেছে আমার মা বাবা। স্যাক্রিফাইস সংসার করতে গিয়ে। আসলে এই মুহূর্তে যেই মেয়ে ছেলেটা তোমার বউ, মুখ সামলে কথা বলো, উনি তোমার মা। মা না, উনি আস্ত একটা খানকি। কথাটা বেশ স্পষ্ট উচ্চারণ করে বলে বুবাই। মা জাতের কলঙ্ক। বাবা, তুমি পুজোর ছুটিতে দাদুর বাড়িতে বেড়াতে এসে, ঠাকুরদার বাড়ি, তুমি এই মেয়ে ছেলেকে দেখে গিয়েছিলে যখন এর বয়স ছিল
15 বছর? কি দেখেছিলে বাবা, যার পর থেকে তুমি ঘন ঘন ঠাকুরদার বাড়ি ঠাকুরদার শরীর খারাপের নামে দেখা করতে আসতে আর এর সঙ্গে সময় কাটিয়ে যেতে? তা মাঝখানে 20টা বছর অপেক্ষা কেন করেছিলে মেয়ে মানুষটাকে বিয়ে করার জন্য? কারণ মেয়ে মানুষটা ততদিনে আর এক লোকের সঙ্গে বিয়ে হয়ে গেছে, সেই লোকেকে ছাড়তে চাইছে না, কারণ সেই লোকেরও মানে এই মেয়ে মানুষটার গর্ভে একটা মেয়ে জন্মেছে, তাই তো? এরপরে তুমি দেখলে না, মা তোমার পথে থাকলে তোমার অসুবিধে, তুমি লোক লাগালে, ঠিক করলে একটা প্লে বয়কে, জিগোলো যাকে বলে, পরিচয় করালে আমার জন্মদিনের দিন। মাও পরিচয় দেখে আর সেই ছেলেটিকে দেখে বিগলিত হলো, কারণ তুমি মাকে পর্যাপ্ত সময় দিতে না, তোমার কাজই থাকতো তখন গ্রামে। নিজের পরকীয়া লোকাতে গিয়ে মাকে পরকীয়ায় সম্পর্কে নিজের হাতে জড়িয়ে তারপরে মাকেই সেই অপবাদী করে তুমি ছেড়ে দিলে বাবা। হ্যাঁ, আর তোমার এই পাপের ফলের তুমি কোনো কিছু পোয়াবে না, তা তো হয় না। শোনো বাবা, একটা কথা তোমাকে স্পষ্ট করে বলে যাচ্ছি, আমিও বিয়ে করব, তবে আমিও আমার পিতৃ পরিচয় আর দেব না, কারণ আমার মায়ের পরকীয়ার পেছনে তোমার হাত। আসলে কি বলতো বাবা, আমাদের সমাজটাই এমন, পুরুষ যা খুশি করে যাক না কেন কেউ মনে রাখে না, কিন্তু একটা মেয়ে ছোট্ট থেকে বুড়ো সব সময় কলঙ্কিনী। যত দোষের বোঝা তার ঘাড়ে চাপাতে আমাদের এতটুকু বিবেকে বাঁধে না বাবা। এই তো আমরা শিক্ষিত সমাজের মানুষ, শিক্ষিত পুরুষ, কি বলছো? বাবার পাশে বাবার দ্বিতীয় বউ দাঁড়িয়ে বিচ্ছিরি একটা হাসি দিয়ে বুবাই বলে, চুষে খাও, আমার কোনো ব্যাপার না, ছিবড়েই থাকবে। অবশ্য তোমার মতো মেয়ে ছেলেদের জন্য পুরুষ পটাতে অসুবিধা হবে না। আমি প্রথম দিনই বুঝতে পেরেছিলাম, যেদিন ফুলসজ্জার পরে তুমি দরজা খুলে আমাকে তোমার গতর দেখিয়ে স্নান করছিলে। বাবাকে তো বলিনি, বললে বিশ্বাস করবে না, কারণ এ তোমার শরীরে তখন মত্ত হয়ে আছে। এখন নিজেই দেখুক, চুষতে চুষতে ছিবড়ে বার করে আমরা কাটি বার করে দিয়েছে। লাগাও লাগাও, যত খুশি লাগাও, আমার কিচ্ছু যায় আসে না। বাবা, আমি মাকে খুঁজে পেয়েছি, প্রিয়া বলে একটি মেয়েকে বিয়েও করব। আমি দিল্লিতেই শিফট হব, এই চৌহদ্দি মারাতে আসবো না। আর বাবার পরিচয়টা এবার থেকে আমার সমস্ত কিছু থেকে আমি মুছে দিলাম, কারণ একজন না একজন পুরুষকে তো এগিয়ে আসতেই হবে বাবা, সমাজ বদলের জন্য। আমি না হয় তার উপযুক্ত দৃষ্টান্তটা তৈরি করলাম। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।